আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারত, নেপাল ও ভুটানের সাথে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত ও নেপাল ও ভুটান এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চারটি দেশ লাভবান হবে। এরপর জানাবো, হাসিনা পৃথিবীর নিকৃষ্ট ও ঘৃণিত শাসক, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট মতে বললেন সালাউদ্দিন। বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট মতে ফ্যাসিস্ট হাসিনা পৃথিবীর নিকৃষ্ট ঘৃণিত শাসক। এদিকে জয়পুরহাটে বিএনপির দুই গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি। জয়পুরহাটে বিএনপির কর্মী সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে বিবদমান দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলায় একটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এবারে জানাবো, হাসিনা তার নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছে সার্জিস। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছে, তাদের বিপদের মুখে ফেলে পালিয়ে গেছে। এদিকে অসমাপ্ত কাজ প্রকল্পগুলো নতুন ঠিকাদারদের নিতে ডিসিদের বলা হয়েছে বললেন পরিকল্পনা উপদেষ্টা। শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব প্রকল্পের কাজ শেষ না করে ঠিকাদাররা চলে গেছেন, সেগুলো নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজগুলো শেষ করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার ১৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে প্রথম অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, তৌহিদ হোসেন ও জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ ভারত সম্পর্ককে উদ্বেগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দ্বিপাক্ষিক সম্পর্ককে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারত, নেপাল ও ভুটানের সাথে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত ও নেপাল, ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। রোববার রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন সম্মেলন 2025 এর প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, প্রাথমিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আর এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। তিনি আরও বলেছেন, আমাদের তরুণরা বিশ্ব জয় করতে পারে, তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, জুলাই আগস্ট মাসে আমাদের তরুণরা যা দেখিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারেনি। দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা বলে তিনি উল্লেখ করেছেন। ডক্টর ইউনূস সরকারি সেবা সমূহকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য
বক্তব্য রাখেন। এছাড়াও ছিলেন বাসুসের সভাপতি সহ বেশ কয়েকজন। হাসিনা পৃথিবীর নিকৃষ্ট ও ঘৃণিত শাসক সালাউদ্দিন। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্টের মতে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট মতে ফ্যাসিস্ট হাসিনা পৃথিবীর নিকৃষ্ট ও ঘৃণিত শাসক ছিলেন। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা গণহত্যায় জড়িত, এটা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রমাণিত। আওয়ামী লীগের ইতিহাস পলায়নের ইতিহাস। তার পিতাও স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালিয়ে গিয়েছিল, সেই ইতিহাস সবাই জানে। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। ৬৯ সালে ১৭ ঘণ্টায় একদলীয় বাকশাল কায়েম করেছিল তার পিতা। পরবর্তী শেখ হাসিনাও ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিনের ভোটে রাতে এবং আমি আর ডামি নির্বাচনের নামে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছিল। তাকে এদেশের মানুষ পালিয়ে যেতে বাধ্য করেছে। সরকারের এই উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনুন। মানুষ সংস্কার বুঝে না, তারা পরিবার বুঝেন। অতএব সংস্কার করে সময় ক্ষেপণ করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন দিতে হবে। রোববার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণাসহ ৪ দফা দাবিতে ফেনীর মিজান ময়দানে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। জয়পুরহাটে বিএনপির ২ গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি। জয়পুরহাটে বিএনপির কর্মী সম্মেলন ও কাউন্সিলরকে ঘিরে বিবদমান ২ গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা গিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় সদর উপজেলা একটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার ১৬ ফেব্রুয়ারি বেলা ৩টায় জেলার কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পুনট বাজারে কামারপট্টি এলাকায় তড়িঘড়ি করে ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণা দেয়। এরপরই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে হাতে রামদা লাঠিসোঁটা পেট্রোল বোতল নিয়ে পুনট বাজারের রাস্তায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে পুনট বাজারের দুধহাটি এলাকায় অবস্থিত প্রতিপক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়া খেয়ে রামদা লাঠিসোঁটা ফেলে পালিয়ে যায় বিএনপি। এ বিষয়ে কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম বলেছেন, রোববার বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং এই সংঘর্ষের জেরে সেখানে নেতাকর্মীরা ২ গ্রুপে ভাগ হয়ে যায়। এরপর সে সংঘর্ষের খবর শুনে প্রশাসনের লোকজন আসলে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা রামদা রেখে সেই এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে টিস্যুর মতো ব্যবহার করেছে বললেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা বিগত ১৭ বছরে স্বৈরাচারী শাসক এমনভাবে দেশটাকে ধ্বংস করেছে যে নিজের দলের নেতাকর্মীদেরকেও টিস্যুর মতো ব্যবহার করেছে। যখন যাকে ইচ্ছে ব্যবহার করেছে, আবার প্রয়োজন শেষে তাদেরকে ছুঁড়ে ফেলেছে। অনেক মানুষ আছেন যারা বিগত আওয়ামী লীগের সময়ে দলের জন্য অনেক ভূমিকা রেখেছে, কিন্তু শেখ হাসিনা সেই নেতাকর্মীদেরকে প্রয়োজনের সময় ব্যবহার করে আবার তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। কিন্তু নতুন যারা হাইব্রিড আছেন তাদেরকেই বেশি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি ভারতের দেবদাস হিসেবে পরিণত হয়েছিলেন বলে মনে করেন এই সমন্বয়ক। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছে। তাদের বিপদের মুখে ফেলে দিয়ে ৫ই আগস্ট নেতাকর্মীদের না জানিয়ে অন্তচক্ষের আড়ালে হুট করে দেশ থেকে পালিয়ে গেছে। এতে ভয়ানক বিপদে পড়েছে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল তারা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা ক্যাম্পেইন শুরু করেছে। তাদের ৯
দফার মধ্যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, যে কারণে দেশব্যাপী সবাই মাঠে নেমেছিল, তারাই মূলত এখন শেখ হাসিনার যারা বিরোধী শত্রু আছে তাদের, শেখ হাসিনার যারা ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত তাদের বিচার চাওয়ার পাশাপাশি নতুন রাজনৈতিক দলকে সমর্থন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা বলছেন, আমরা চাই বাংলাদেশে নতুনভাবে রাজনৈতিক দল এসে দেশটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করুক, আবার নতুন করে দেশটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাক। বিগত দিনে আমরা সকল রাজনৈতিক দলকেই ক্ষমতায় দেখেছি, তারা দেশটাকে কে কিভাবে দেশটার সর্বনাশ করেছে সেটা এখন দিনের মতো পরিষ্কার। সুতরাং এই বিষয়টিকে সামনে নিয়েই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আয়োজন করেছে। এই বন্দোবস্তের মাধ্যমে আশা করি বাংলাদেশ সামনের দিন তার সঠিক মূল্যায়নে এগিয়ে যেতে পারবে বলেও মনে করেন এই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।